বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ বেলাল উদ্দিন, প্রভাষক অর্থনীতি, বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ। আজকের ক্লাসটি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে বহু নির্বাচনী প্রশ্ন যেগুলো আলোচনা করা হয়নি সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। উদ্দীপকটি পড়ে 14 ও 15 নং প্রশ্নের উত্তর দাও। 14 নং প্রশ্ন হচ্ছে, উদ্দীপকে গড় উৎপাদন কত? প্রিয় শিক্ষার্থীরা, যে উদ্দীপক দেখা যাচ্ছে সেখান থেকে গড় উৎপাদন কত দেখো। আমরা জানি গড় উৎপাদনের সূত্র হচ্ছে FE = TP/Q। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন যদি আমরা মোট উৎপাদনকে শ্রমের নিয়োগের পরিমাণ দিয়ে ভাগ দিই তাহলে গড় উৎপাদন পাবো। 8কে 1 দিয়ে ভাগ দিলে কত? 8। 16কে 2 দিয়ে ভাগ দিলে কত? 8। একইভাবে 24কে 3 দিয়ে ভাগ দিলেও 8 এবং 32কে 4 দিয়ে ভাগ দিলেও হবে 8। সুতরাং উদ্দীপক অনুযায়ী গড় উৎপাদন কত? গড় উৎপাদন হচ্ছে 8। সঠিক উত্তর 8। গড় উৎপাদন FE ও প্রান্তিক উৎপাদন MP রেখার আকৃতি হবে। প্রিয় শিক্ষার্থীরা, উদ্দীপক থেকে যদি আমরা গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করি তাহলে সেটি কিসের মতো হবে দেখো। তাহলে আমরা প্রতি ক্ষেত্রে গড় উৎপাদন কত পেয়েছি? 8, অর্থাৎ FE হচ্ছে 8। একইভাবে আমরা যদি প্রান্তিক উৎপাদন নির্ণয় করি, প্রথম এককের প্রান্তিক উৎপাদন হচ্ছে কত? 8। দ্বিতীয় এককের প্রান্তিক উৎপাদন কত? 16 থেকে 8 গেলে কত? 8। তৃতীয় এককের প্রান্তিক উৎপাদন কত? 24 থেকে 16 গেলে কত? 8। চতুর্থ এককের প্রান্তিক উৎপাদন হচ্ছে 32 থেকে 24 বিয়োগ করলেই পাবো, অর্থাৎ 32 থেকে 24 বিয়োগ করলে 8। তাহলে দেখো, গড় উৎপাদনও 8, একইভাবে প্রান্তিক উৎপাদনও হচ্ছে 8। অর্থাৎ যে উদ্দীপক দেওয়া আছে সেটাতে FE = MP সমান কত? 8। এখন যদি আমরা চিত্র অঙ্কন করি, ভূমি অক্ষে হবে শ্রমের পরিমাণ QL এবং লম্ব অক্ষে হবে FE ও MP। 1 একক শ্রম নিয়োগ করলে তখন গড় উৎপাদন কত? 8। 2 একক উৎপাদন করলে তখনও গড় উৎপাদন হচ্ছে 8। এটা দিলাম A বিন্দু, এটা দিলাম B বিন্দু। 3 একক উৎপাদন করলে তখনও 8, C বিন্দু। 4 একক উৎপাদন করলে তখনও হচ্ছে 8, D বিন্দু। এখন যদি আমরা সংমিশ্রণ বিন্দু A B C D যোগ করি তাহলে যে রেখাটি পাবো সেটা হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল FE রেখা। একইভাবে আমরা যদি প্রান্তিক উৎপাদন অঙ্কন করি সেটিও গড় উৎপাদন রেখার মতো ভূমি অক্ষের সমান্তরাল হবে, কারণ FE এবং MP সমান। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, দেখো তো, উদ্দীপক অনুসারে যদি আমরা গড় উৎপাদন রেখা এবং প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করি সেটি কার মতো হবে? সেটি ভূমি অক্ষের সমান্তরাল হবে। সঠিক উত্তর হচ্ছে FE ও MP উভয়ই ভূমি অক্ষের সমান্তরাল হবে। উদ্দীপকটি পড়ে 16 ও 17 নং প্রশ্নের উত্তর দাও। সূচি অনুসারে 20 জন শ্রমিক নিয়োগ করলে প্রান্তিক উৎপাদন কত হবে? তাহলে আমাদের 20 জন শ্রমিকের প্রান্তিক উৎপাদন নির্ণয় করতে হবে, অর্থাৎ এই সারির প্রান্তিক উৎপাদন বের করতে হবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে শ্রমের পরিবর্তন হয়েছে সমান হারে, অর্থাৎ 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40। এরকম সমান হারে যদি পরিবর্তন হয় তাহলে প্রান্তিক উৎপাদন বের করার জন্য যে সারির প্রান্তিক উৎপাদন বের করবে সেই সারির মোট উৎপাদন থেকে এর পূর্বের মোট উৎপাদন বিয়োগ করলেই পেয়ে যাবে। অর্থাৎ 20 একক শ্রমের প্রান্তিক উৎপাদন বের করার জন্য 20 একক শ্রমের মোট উৎপাদন থেকে যদি এর পূর্বের মোট উৎপাদন বিয়োগ করে দাও তাহলে 20 একক শ্রমের প্রান্তিক উৎপাদন পাবে। 450 থেকে 300 বিয়োগ করলে কত? 150। তাহলে 20 একক শ্রমের প্রান্তিক উৎপাদন কত? সঠিক উত্তর হচ্ছে 150। উদ্দীপকে কোন বিধি কার্যকর হয়েছে? প্রিয় শিক্ষার্থীরা, পূর্বের ক্লাসেই বলা হয়েছিল মাত্রাগত হচ্ছে দীর্ঘকালীন উৎপাদনের সাথে সম্পর্কিত, আর দীর্ঘকালে উভয় উপকরণ পরিবর্তন হয়, অর্থাৎ দীর্ঘকালে কোনো স্থির উপকরণ থাকে না। কিন্তু উদ্দীপকে যে সূচিটি দেওয়া হয়েছে সেখানে শুধু শ্রমের পরিবর্তন ধরা হয়েছে, অর্থাৎ মূলধন স্থির। তাহলে এখান থেকে
শেষের দুইটি অপশন হবে না। এখন দেখব প্রথম দুইটি অপশন থেকে কোনটি হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো শ্রমের পরিবর্তন হয়েছে সমান হারে, অর্থাৎ 10 করে। 10, 20, 30, 40 প্রতি ক্ষেত্রে 10 করে বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে মোট উৎপাদন দেখো, প্রথম 10 এককের জন্য 300, তারপর 20 এককের জন্য কত, 450। কিন্তু মোট উৎপাদন যদি সমান হারে বৃদ্ধি পেত তাহলে কত হতো, 600। এখন 600 না হয়ে কত হয়েছে, 450। সুতরাং পরিবর্তনশীল উপকরণ শ্রম যে হারে বৃদ্ধি করা হয়েছে, উৎপাদন তার তুলনায় কম হারে বৃদ্ধি পেয়েছে। আর উৎপাদন যদি শ্রমের তুলনায় কম হারে বৃদ্ধি পায় সেটাকে বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। সঠিক উত্তর হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। উদ্দীপকটি পড়ে 18 ও 19 নং প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকে উৎপাদনের যে বিধি কার্যকর তা হলো, প্রিয় শিক্ষার্থীরা সূচিতে দেখো উপকরণ বৃদ্ধি করা হয়েছে সমান হারে, অর্থাৎ প্রতি ক্ষেত্রে 100 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। এখন দেখো প্রথম 100 টাকার জন্য প্রান্তিক উৎপাদন হয়েছে কত, 5 মণ। আবার যখন 200 টাকার উপকরণ নিয়োগ করা হয়, অর্থাৎ অতিরিক্ত 100 টাকার জন্য প্রান্তিক উৎপাদন কত, 4 মণ। আবার যদি 300 টাকার উপকরণ নিয়োগ করা হয়, অর্থাৎ 200 টাকা থেকে 300 টাকায় আসলে অতিরিক্ত 100 টাকার জন্য প্রান্তিক উৎপাদন হচ্ছে কত, 3 মণ। তাহলে দেখো এখানে প্রান্তিক উৎপাদনের দিকে লক্ষ্য করলে দেখবে প্রান্তিক উৎপাদন উপকরণের নিয়োগ বৃদ্ধির সাথে সাথে হ্রাস পেয়েছে। তাহলে এখানে কোন বিধি কার্যকর হয়েছে, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। সুতরাং সঠিক উত্তর হচ্ছে 2। উদ্দীপকে যে উৎপাদন বিধি কার্যকর তা কোন উৎপাদন ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য, শিল্প খাত, বাণিজ্য খাত, কৃষিখাত, সেবা খাত। প্রিয় শিক্ষার্থীরা, একটি বিষয় মনে রাখবে, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি সবচেয়ে বেশি কার্যকর হয় কৃষিখাতে। তাহলে সঠিক উত্তর হচ্ছে কৃষিখাত। উদ্দীপকটি পড়ে 20 ও 21 নং প্রশ্নের উত্তর দাও। তৃতীয় এককে প্রান্তিক উৎপাদন কত? তাহলে আমাদেরকে নির্ণয় করতে হবে তৃতীয় এককের প্রান্তিক উৎপাদন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে এককের প্রান্তিক উৎপাদন নির্ণয় করব সেই এককের মোট উৎপাদন থেকে পূর্বের এককের মোট উৎপাদন বিয়োগ করে দিলে পাবো। অর্থাৎ তৃতীয় এককের প্রান্তিক উৎপাদন বের করার জন্য তৃতীয় এককের মোট উৎপাদন থেকে যদি আমরা দ্বিতীয় এককের মোট উৎপাদন বিয়োগ করি তাহলে তৃতীয় এককের প্রান্তিক উৎপাদন পাবো। অর্থাৎ 48 থেকে যদি 35 বিয়োগ করি তাহলে তৃতীয় এককের প্রান্তিক উৎপাদন পাবো। 8 থেকে 5 গেলে কত, 3। 4 থেকে 3 গেলে কত, 1। সুতরাং তৃতীয় এককের প্রান্তিক উৎপাদন হচ্ছে 13। সঠিক উত্তর 13। উদ্দীপক অনুযায়ী উৎপাদন কৌশল স্থির, স্বল্পকালীন সময় বিবেচ্য, ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর। তাহলে আমরা দেখি উদ্দীপক অনুসারে উৎপাদন কৌশল স্থির কিনা। হ্যাঁ, উদ্দীপকে যেহেতু শুধুমাত্র শ্রমের পরিবর্তন ধরা হয়েছে সুতরাং এখানে মূলধন স্থির, অতএব উৎপাদন কৌশল স্থির। তাহলে এটি সঠিক। এবার দেখো স্বল্পকালীন সময় বিবেচ্য কিনা। প্রিয় শিক্ষার্থীরা, শুধুমাত্র স্বল্পকালীন উৎপাদনের ক্ষেত্রে পরিবর্তনশীল উপকরণের সাথে স্থির উপকরণ বিদ্যমান থাকে। তাহলে উদ্দীপকে যেহেতু শ্রমের পরিবর্তন ধরা হয়েছে তাহলে এক্ষেত্রে মূলধন হচ্ছে স্থির। সুতরাং উদ্দীপকে যে উদাহরণ দেওয়া হয়েছে সেটি হচ্ছে স্বল্পকালীন সময়ের উৎপাদন। তাহলে এটিও সঠিক। এবার দেখি ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়েছে কিনা। প্রিয় শিক্ষার্থীরা, উদ্দীপকে দেখো শ্রমের নিয়োগ বৃদ্ধি করা হয়েছে প্রতি ক্ষেত্রে সমান হারে, অর্থাৎ 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4 প্রতি ক্ষেত্রে 1 করে বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে মোট উৎপাদন দেখো 20 থেকে কত হয়েছে, 35। যদি সমান হারেও বৃদ্ধি পেত তাহলে 20 থেকে কত হতো, 40। এখন 40 না হয়ে কত হয়েছে, 35। অর্থাৎ উপকরণ যে হারে বৃদ্ধি করা হয়েছে উৎপাদন তার তুলনায় কম হারে বৃদ্ধি পেয়েছে। সুতরাং এখানে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়েছে, তার মানে এটি হবে না। সঠিক উত্তর হচ্ছে 1 ও 2। নিচের উদ্দীপকের আলোকে 22 ও 23 নং প্রশ্নের উত্তর দাও। এক কারখানায় ব্যবহৃত একটি মেশিনের সাহায্যে 3 জন শ্রমিক 5টি দ্রব্য উৎপাদন করতে পারে। নতুন 1 জন শ্রমিক নিয়োগ দিলে উক্ত কারখানার উৎপাদন বেড়ে দাঁড়ায় 8টি।
তবে পঞ্চম শ্রমিক নিয়োগ দিলে কারখানাটির উৎপাদন আর বাড়ে না। চতুর্থ শ্রমিকের প্রান্তিক উৎপাদন কত? প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো মেশিন হচ্ছে মূলধন, যেটি সবসময় স্থির থাকে, সুতরাং এখানে মূলধন স্থির ধরা হয়েছে। অন্যদিকে শ্রমকে পরিবর্তনশীল ধরা হয়েছে। দেখো যখন 3 জন শ্রমিক নিয়োগ করা হয় তখন উৎপাদন হয় কয়টি দ্রব্য? 5টি। অন্যদিকে নতুন একজন শ্রমিক নিয়োগ দিলে উক্ত কারখানার উৎপাদন বেড়ে দাঁড়ায় 8টি। অতএব উদ্দীপক অনুসারে 3 জন শ্রমিক উৎপাদন করে 5টি দ্রব্য। আবার নতুন একজন শ্রমিক নিয়োগ দিলে কতজন হবে? 4 জন। আর তখন উৎপাদন কত হয়? 8টি। প্রিয় শিক্ষার্থীরা, এখন যদি আমরা চতুর্থ শ্রমিকের প্রান্তিক উৎপাদন বের করতে চাই, তাহলে চতুর্থ শ্রমিকের মোট উৎপাদন থেকে তৃতীয় শ্রমিকের মোট উৎপাদন বিয়োগ করে দিলে চতুর্থ শ্রমিকের প্রান্তিক উৎপাদন পাবো। অর্থাৎ 8 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে চতুর্থ শ্রমিকের প্রান্তিক উৎপাদন পাবো। 8 থেকে 5 গেলে কত? 3। সুতরাং চতুর্থ শ্রমিকের প্রান্তিক উৎপাদন হচ্ছে 3। সঠিক উত্তর 3। উক্ত কারখানার ক্ষেত্রে কিউ ইকুয়াল টু ফাংশন অফ এল বার কে, যেখানে শ্রম স্থির ও মূলধন পরিবর্তনীয়। 2 ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর। 3 উৎপাদন অপেক্ষক স্বল্পকালীন। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো প্রথমে যে অপেক্ষকটি দেওয়া হচ্ছে সেটি স্বল্পকালীন, কিন্তু এই অপেক্ষকটি উদ্দীপকের সাথে সঙ্গতিপূর্ণ নয়। উদ্দীপকটিও স্বল্পকালীন উৎপাদনের সাথে সামঞ্জস্যপূর্ণ। এখানে ধরা হয়েছে শ্রম স্থির, মূলধন পরিবর্তনশীল। অন্যদিকে যে উদ্দীপক দেওয়া হয়েছে সেখানে মূলধন ধরা হয়েছে স্থির আর শ্রম ধরা হয়েছে পরিবর্তনশীল, অর্থাৎ এটি হবে না। যদি এরকম হতো কিউ ইকুয়াল টু ফাংশন অফ এল কে বার, অর্থাৎ মূলধনকে স্থির ধরে শ্রমকে যদি পরিবর্তনশীল ধরতো তাহলে এটিও হতো, কারণ উদ্দীপকে যেটি দেওয়া আছে সেটিও হচ্ছে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকের উদাহরণ। এবার দেখো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, চতুর্থ এককের প্রান্তিক উৎপাদন কত? 3 একক। অন্যদিকে এখানে বলছে দেখো 5 জন শ্রমিক নিয়োগ দিলে কারখানাটির উৎপাদন আর বাড়ে না, অর্থাৎ 5 জন শ্রমিকও উৎপাদন করে কত? 8টি দ্রব্য। তার মানে পঞ্চম এককের প্রান্তিক উৎপাদন হবে কত? 0। তাহলে দেখো চতুর্থ এককের প্রান্তিক উৎপাদন হচ্ছে 3, পঞ্চম এককের প্রান্তিক উৎপাদন হচ্ছে 0, অর্থাৎ শ্রমিকের নিয়োগ বৃদ্ধি করলেও প্রান্তিক উৎপাদন ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। সুতরাং এটি হবে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর। দেখো উৎপাদন অপেক্ষক স্বল্পকালীন। হ্যাঁ, উদ্দীপকে যে উদাহরণ দেওয়া হয়েছে সেটি হচ্ছে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকের উদাহরণ, তাহলে এটিও সঠিক। সুতরাং সঠিক উত্তর হচ্ছে 2 ও 3। নিচের উদ্দীপকের আলোকে 24 ও 25 নং প্রশ্নের উত্তর দাও। কোনো একটি ফার্ম পর্যবেক্ষণে দেখতে পেল যে দৈনিক 3 একক দ্রব্য উৎপাদন করলে ফার্মটির গড় খরচ এসি সর্বনিম্ন হয়, যার পরিমাণ হলো 5 টাকা। উদ্দীপকে উল্লিখিত উৎপাদন স্তরে ফার্মটির দৈনিক মোট খরচ কত? প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো দৈনিক 3 একক দ্রব্য উৎপাদন করলেই ফার্মটির গড় খরচ সর্বনিম্ন কত হয়? 5 টাকা। উৎপাদন করে কয় একক? 3 একক। তাহলে মোট খরচের সূত্র হচ্ছে টিসি ইকুয়াল টু এসি গুণ কিউ। এখানে দেখো এসি হচ্ছে কত? 5 টাকা। কত একক উৎপাদন করে? 3 একক। সমান কত? 3 5 15। সুতরাং উদ্দীপক অনুসারে মোট খরচ হবে কত? 15 টাকা। সঠিক উত্তর 15। যদি ফার্মটি 4 একক দ্রব্য উৎপাদন করে তবে এমসি বাড়বে, এসি বাড়বে, এমসি গ্রেটার দেন এসি হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো এখান থেকে যদি চিত্র অঙ্কন করা হয় চিত্রটি এরকম হবে। উপরে হবে এসি এবং এমসি এবং নিচে হবে উৎপাদনের পরিমাণ কিউ। তাহলে দেখো যখন 3 একক উৎপাদন করে তখন এসি হয় সর্বনিম্ন, অর্থাৎ এটা হচ্ছে এসি এবং কত টাকা? 5 টাকা। কত একক উৎপাদন করলে? 3 একক। দেখো এই অবস্থায় এমসি হবে এরকম, অর্থাৎ এমসি রেখা এসি রেখার সর্বনিম্ন বিন্দুতে ছেদ করে। তাহলে এখানে একটা আমরা বিন্দু দিলাম ই বিন্দু। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো
যদি এই অবস্থায় 4 একক দ্রব্য উৎপাদন করে তাহলে এমসি 3 এককের তুলনায় কি বৃদ্ধি পাবে, তাহলে এটি সঠিক। এসিও বৃদ্ধি পাবে। দেখো 3 একক উৎপাদন করলে হয় কত টাকা, 5 টাকা। আর 4 একক উৎপাদন করলে এসি 5 টাকা থেকে কি হচ্ছে, বেশি হচ্ছে, তার মানে এটিও সঠিক। এবার দেখো 4 একক উৎপাদন করলে এসির তুলনায় এমসি বেশি, অর্থাৎ এমসি গ্রেটার দেন এসি। তাহলে দেখো 4 একক উৎপাদন করলে এসি হয় এখানে, অন্যদিকে এমসি হবে এর থেকে বেশি, অর্থাৎ দেখো এখানে, তার মানে এমসি গ্রেটার দেন এসি হবে, তাহলে এটিও সঠিক। সুতরাং সঠিক উত্তর হচ্ছে 1, 2 ও 3। নিচের উদ্দীপকের আলোকে 26 ও 27 নং প্রশ্নের উত্তর দাও। মোতালেব একটি সাবান কারখানা স্থাপন করলো। সাবান উৎপাদনের জন্য কাঁচামাল, বিদ্যুৎ বিল, পরিবহন ব্যয় ও দিবা প্রহরীর বেতন বাবদ যথাক্রমে 15,000, 1,800, 3,000 ও 2,000 টাকা খরচ হয়। মোতালেবের সাবান কারখানায় মোট পরিবর্তনীয় খরচের পরিমাণ কত? তাহলে মোট পরিবর্তনীয় খরচ বের করার জন্য উদ্দীপকে মোট পরিবর্তন খরচ কোনগুলো দেখতে হবে। পরিবর্তনশীল উপকরণের জন্য যে খরচ করা হবে সেটাকে বলা হয় পরিবর্তনীয় খরচ, অন্যদিকে স্থির উপকরণের জন্য যে খরচ করা হয় সেটাকে বলা হয় স্থির খরচ। তাহলে এখানে উপকরণ হচ্ছে 4 ধরনের: কাঁচামাল, বিদ্যুৎ বিল, পরিবহন ব্যয়, দিবা প্রহরী, অর্থাৎ 4 ধরনের উপকরণ ব্যবহার করা হয়। এই 4 ধরনের উপকরণের মধ্যে দিবা প্রহরী হচ্ছে স্থির উপকরণ, কেননা দিবা প্রহরীর বেতন 2,000 টাকা উৎপাদন করলেও দিতে হবে, উৎপাদন না করলেও দিতে হবে। উৎপাদন হ্রাস পেলেও 2,000 টাকা দিবা প্রহরীকে দিতে হবে, আবার উৎপাদন বৃদ্ধি করলেও দিবা প্রহরীকে 2,000 টাকায় বেতন দিতে হবে। তার মানে এই 2,000 টাকা উৎপাদন দ্বারা প্রভাবিত হয় না, সুতরাং এই 2,000 টাকা হলো স্থির খরচ। অন্যদিকে বাকিগুলো হলো পরিবর্তনীয় খরচ, কারণ উৎপাদন বৃদ্ধি করলে কাঁচামাল বেশি ব্যবহার হবে, বিদ্যুৎ বিলও বেশি আসবে, পরিবহন ব্যয়ও বেশি আসবে। তার মানে কাঁচামাল, বিদ্যুৎ বিল, পরিবহন ব্যয় এগুলো উৎপাদন দ্বারা প্রভাবিত হয়। সুতরাং যে ব্যয় উৎপাদন দ্বারা প্রভাবিত হয় সেটি হচ্ছে পরিবর্তনীয় ব্যয়। তাহলে পরিবর্তনীয় ব্যয় হচ্ছে 15,000 টাকা, 1,800 টাকা, 3,000 টাকা। যদি তিনটা যোগ করি আমরা মোট পরিবর্তনীয় ব্যয় পাবো, সুতরাং তিনটা যোগ করলে হবে 19,800 টাকা। সঠিক উত্তর হচ্ছে 19,800 টাকা। মোতালেবের সাবান কারখানাটির উৎপাদনের ক্ষেত্রে দীর্ঘকালীন উৎপাদন, মোট স্থির খরচ 2,000 টাকা, গড় পরিবর্তনীয় খরচ নির্ণয় করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, স্বল্পকালীন উৎপাদনের ক্ষেত্রে পরিবর্তনশীল উপকরণের পাশাপাশি স্থির খরচ বিদ্যমান থাকে, অন্যদিকে দীর্ঘকালে কোনো স্থির খরচ থাকে না, অর্থাৎ দীর্ঘকালে সব ধরনের খরচ হলো পরিবর্তনীয়। যেহেতু উদ্দীপকে পরিবর্তনীয় খরচের পাশাপাশি স্থির খরচ দেওয়া হয়েছে, সুতরাং এটি একটি স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকের উদাহরণ। তার মানে এটি দীর্ঘকালীন উৎপাদন নয়, এটি হবে না। দেখো মোট স্থির খরচ হচ্ছে 2,000 টাকা। আমরা এখানে দেখিয়েছি দিবা প্রহরীর বেতন উৎপাদন দ্বারা প্রভাবিত হয় না, তার মানে দিবা প্রহরীর বেতন হচ্ছে স্থির খরচ। তাহলে মোট স্থির খরচ কত? 2,000 টাকা। এখানে যেহেতু আর কোনো স্থির খরচ নাই, তাহলে যেটি দিবা প্রহরীর বেতন সেটি হবে মোট স্থির খরচ, তাহলে এটি সঠিক। গড় পরিবর্তনীয় খরচ নির্ণয় করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি মোট পরিবর্তনীয় খরচকে পরিবর্তনীয় উপকরণ দ্বারা ভাগ দিই তাহলে গড় পরিবর্তনীয় খরচ নির্ণয় করতে পারবো, অর্থাৎ এবিসি সমান টিবিসি বাই কিউ। তবে এইখানে কিউ হচ্ছে পরিবর্তনীয় উপকরণের পরিমাণ, সুতরাং এটিও সঠিক। অতএব সঠিক উত্তর হলো 2 ও 3। প্রিয় শিক্ষার্থীরা, বহু নির্বাচনী প্রশ্নের উপর 2টি ক্লাস নেওয়া হয়েছে। আশা করি এই 2টি ক্লাস মনোযোগ সহকারে দেখলে তৃতীয় অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে কোনো ধরনের সমস্যা হবে না। তাহলে সবাই ভালো থাকবে, নিয়মিত পড়ালেখা করবে। আজ এখানে শেষ করলাম, পরবর্তী সময়ে পরবর্তী টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।